নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর আগে গত সপ্তাহে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছিল সেখানে জোর দেওয়া হয়েছিল, রীতিমতো সময়সীমা দিয়ে দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে যাতে আসন রফা চূড়ান্ত হয়ে যায়। বিহারে লালু প্রসাদ, নীতিশ কুমাররা তারা ইতিমধ্যেই আসন রফার একটা ফর্মুলা তৈরি করেছেন, যেখানে তারা কংগ্রেসের ভাগে রেখেছেন মাত্র 4টি আসন, বামেদের জন্য মাত্র 2। আর এখানে এই রাজ্যের জোট পরিস্থিতি কীরকম তা নিয়ে জল্পনার মধ্যেই আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে দিলেন যে এই রাজ্যে জোটের রাশ তাঁদের হাতেই থাকছে। আজকে খুব উল্লেখযোগ্যভাবে যতটা তিনি সরব ছিলেন বাম বিজেপিতে, কংগ্রেস প্রশ্নে তিনি নীরবই, কিন্তু জোটের প্রশ্নের রাশ যে তৃণমূলের হাতে থাকবে সে বার্তাটা তিনি সুকৌশলে দিয়ে রাখলেন। আর গতকাল থেকে জোর চর্চা রাজ্য পুলিশের প্রধান অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি পদের রাজীব কুমারের নিয়োগ নিয়ে। ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীব কুমার তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন আজই। গতকাল তার নিয়োগের অর্ডার সেটা বেরোনোর অব্যবহিত পরই খুব চমকে দেওয়া রিয়াকশন আসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের তরফ থেকে। আর এরপরই শুভেন্দু অধিকারী তার তোপ মমতা বন্দ্যোপাধ্যায় রিটার্ন গিফট দিয়েছেন এবং রাজীব কুমারের বিরুদ্ধে মামলা যে কেন তার দিন ধার্য হচ্ছে না সেই বিষয়ে তারা প্রয়োজনে সুপ্রিম কোর্টে মুভ করবেন এমন বার্তাও দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। এইসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিজু দত্ত, বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ, সিপিআইএমের পক্ষ থেকে সায়ন ব্যানার্জি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। জাতীয় স্তরে বিজেপি বিরোধী মঞ্চ ইন্ডিয়া এখনো স্পষ্ট আকার ধারণ করে। রাজ্যে রাজ্যে জোট গঠনের প্রক্রিয়া নিয়েও বিস্তর ধোঁয়াশা রয়েছে। এই পরিস্থিতিতে জোট নিয়ে কৌশলী বার্তা দিলেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় দলের কর্মী সভায় যোগ দেন তৃণমূল নেত্রী। সেখানে বাম ও বিজেপিকে নিশানা করলেও তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসকে নিয়ে নীরবই ছিলেন মমতা। 34 বছর ধরে একটা বদমাশ অচল পাথর বাংলায় বসেছিল, কিচ্ছু করেনি, কারোর জন্য কিচ্ছু করেনি। আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি, ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয়। রাজ্যে রাজ্যে জোট নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করে দিয়েছে বিরোধী মঞ্চ ইন্ডিয়া। বাংলাতেও কংগ্রেস তৃণমূলের মধ্যে জোট নিয়ে কথা চলছে বলে কোনো মহল থেকে শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বহরমপুর ও দক্ষিণ মালদা আসন দুটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন বলে দাবি করে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন হাত শিবিরের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। যদিও তার দাবিতে কংগ্রেস বা তৃণমূল কোনো পক্ষই শিলমোহর দেয়নি। এই পরিস্থিতিতে জোট নিয়ে মমতার এদিনের মন্তব্যে কংগ্রেসের প্রতি কৌশলী বার্তা পাচ্ছেন অনেকেই। এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। প্রদেশ কংগ্রেস কি তৃণমূলের সঙ্গে তৃণমূলের শর্তেই জোট করবে, নাকি বামেদের সঙ্গেই হাত মেলাবে হাত শিবির? ভোটের আগে কথা তো বলবে, এর বেশি কি আশা করা যায়? সমস্যা হলো বাংলায় যে গায়ে মানে না আপনি মোড়ল কেউ হওয়ার চেষ্টা করে। সারা ভারতবর্ষে বিজেপিকে রুখছে কংগ্রেস, বাংলাও রুখবে কংগ্রেস। কংগ্রেস তৃণমূল জোটের জল্পনা নিয়ে শুরু থেকেই সতর্ক বামেরা। দু দলের জোটের অতীত অভিজ্ঞতা মনে করিয়ে এদিন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেন কংগ্রেসের সঙ্গে এখনো কানামাছি খেলছেন মমতা। তাহলে এখনো তিনি কানামাছি ভৌম যাকে বলে তাকে চালিয়ে যাচ্ছেন। এবার কংগ্রেস সিদ্ধান্ত কংগ্রেস নেবে। 11তে তারা তৃণমূলের সঙ্গে গিয়েছিল, সোমেন মিত্র তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন এবং তারপরে এই কংগ্রেস নেতারা যারা গিয়েছে তাদের কি অবস্থা হয়েছে, যে কংগ্রেস দল রয়েছে তার কি অবস্থা হয়েছে এবং কিভাবে 11তে রাইটার্সে পৌঁছে গিয়েই কিভাবে কংগ্রেস বিরোধী অবস্থান মমতা ব্যানার্জি নিয়েছিলেন। বাংলায় জোট জল্পনার মধ্যেই এদিন আসন সমঝোতা নিয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল প্রতিবেশী বিহার। সূত্রের খবর, 40 আসনের বিহারে 17টি করে আসনের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে নীতিশ কুমারের জেডিইউ এবং লালু প্রসাদ যাদবের আরজেডি।
ছোট শরিক কংগ্রেসের জন্য 4টি এবং বামেদের জন্য বাকি 2টি আসন ছেড়ে রেখেছেন লালু নীতিশরা। কেন্দ্রের মোদী সরকারকে হঠাতে শেষমেশ কি আঞ্চলিক দলগুলো শর্তেই ভোটে লড়বে কংগ্রেস, নাকি সম্মানজনক আসনের দাবিতে অনড় থাকবে হাত শিবির? হিন্দি বলয়ে 3 রাজ্যে ধরাশায়ী হওয়ার পর কংগ্রেসের দর কষাকষির ক্ষমতা নিয়ে সন্দিহান ভোট পণ্ডিতরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রিজু, জোট এখনো কোনো শেপই পায়নি সেই অর্থে, অর্থাৎ যদি আমরা আসন রফার নিরিখে দেখি, সেখানে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা, আসলে কি বোঝাতে চাইছো তোমরা যে এই রাজ্যে জোট হবে তৃণমূল কংগ্রেসের শর্তেই? 100%। আবার কার শর্তে হবে? বিধানসভার নিরিখে তৃণমূলের 213টা আসন, আনঅফিসিয়াল যদি ধরা হয় 220 থেকে 222টা লোকসভার সাংসদ। আর বিজেপি বিরোধী, ইন্ডিয়ার জোট মানে হচ্ছে বিজেপি বিরোধী একটা মঞ্চ, যেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ যে বিজেপিকে সরাতে হবে দেশের স্বার্থে, দশের স্বার্থে। সেখানে বাংলার প্রসঙ্গে আর স্টেক হোল্ডার কে আছে? কংগ্রেসের 2 জন আছে সাংসদ, একজন মানে সে বিজেপির মানে হাতে পায়ে ধরে আছে যদি বহরমপুরটা বাঁচাতে পারে, বাকি যিনি আছেন তাকে অনেক শ্রদ্ধা করে, তিনি জিতবেন। সিপিএম আছে লোকসভার সাংসদ, আছে বিধানসভায় কোনো বিধায়ক আপাতত নেই, মানুষ তাদের ভোট দেয়নি। তাহলে হু ইজ দ্য প্রাইমারি স্টেক হোল্ডার? তৃণমূল কংগ্রেস। আর 3বারের 3টে ইলেকশন 11, 16, 21 নরেন্দ্র মোদী, অমিত শাহর নেতৃত্বে বিজেপির রথী মহারথীরা এসছেন এখানে প্রচার করতে, এবং বিজেপির বিজয় রথকে একা আটকে দিয়েছে মমতা ব্যানার্জি। তো এখানে অবশ্যই ইন্ডিয়া ব্লক, যার একটাই মতাদর্শ বিজেপিকে হারানো, অধীররঞ্জন চৌধুরী তো বলছেন যে গায়ে মানে না, বাংলায় প্রবলেম হয়েছে যে এখানে গায়ে মানে না আপনি মোড়ল, কার উদ্দেশ্যে বার্তা সেটা বোঝা যাচ্ছে। অধীররঞ্জন চৌধুরী বলছেন যে গোটা দেশেই বিজেপির সঙ্গে লড়াই করছে কংগ্রেস। হ্যাঁ, অবশ্যই গোটা দেশে যদি দেশের পরিপ্রেক্ষিতে দেখা যায়, তাহলে মেজর ডাইরেক্ট 1:1 কন্টেস্ট কংগ্রেসের 100 থেকে 150টা আসনে। কিন্তু বাংলায় কংগ্রেস কোথায়? ওয়্যার ইজ কংগ্রেস? আমি তো তাও বামফ্রন্টকে দেখতে পাচ্ছি মিটিং মিছিল করছে, সিপিএম কে, বিজেপিকে দেখতে পাচ্ছি টিভির পর্দায় লাফাচ্ছে। কংগ্রেস কোথায়? কংগ্রেসকে বার্তা দিচ্ছ কেন? না, কোনো বার্তার ব্যাপার। আবারও বলছি, একটা বিজেপি বিরোধী মঞ্চ তৈরি হয়েছে দেশের এবং দশের স্বার্থে। সেখানে সীতারাম ইয়েচুরিও ছিল, সেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীও ছিল, মমতা ব্যানার্জিও ছিল। ঐক্যবদ্ধভাবে আমরা বিজেপিকে হারাবো। কিন্তু বাংলায় যদি বিজেপিকে কেউ হারিয়ে থাকে, তার ট্র্যাক রেকর্ড হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। সেখানে অন্যদের স্টেক কোথায়? অন্যরা যদি যে টেবিলে এসে বলবে, আজকে ধরুন বাম নেতারা টেবিলে যাবে বা কংগ্রেসরা বলবে আমরা ইন্ডিয়ার মঞ্চ থেকে এত আসন চাই, কিসের ভিত্তিতে বলবে? এটা তো ভিত্তি থাকতে হবে। আর অধীরবাবু কি বললো না বললো, আমার সেটায় কান দিয়ে কোনো লাভ নেই, কারণ তিনি বাংলায় বিরোধিতা করবেন নিজের অস্তিত্ব রক্ষার জন্য, তাকে একটা মন্তব্য করতে হবে। কিন্তু দিল্লিতে যখন মালিক পক্ষ মিটিং করে, মানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী আর মমতা ব্যানার্জি, তখন উনি চা বিস্কুট সাপ্লাই করেন। তো ওনার কথার কি উত্তর দেবো বলুন? কংগ্রেসের যিনি প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়, তিনি এখনো এসে পৌঁছানো, আসবেও না, ওর লাভটা কি? ও এসে বলবেটা কি? ও এসে বলবেটা কি? আজকে আপনি দেখুন, কংগ্রেসের অস্তিত্ব রক্ষার জন্য রাহুল গান্ধীকে আবার যাত্রা করতে নাকি বাইরে সিপিআইএম এবং তৃণমূল তারা কংগ্রেসকে ধরে টানাটানি করছে। আমি তো আবারও বলছি, সিপিএম কে মাঠে ঘাটে দেখা যায় ওরা মিছিল মিটিং করছে, বিজেপিকে টিভির পর্দায় দেখা যাচ্ছে ওদের নেতারা লাফাচ্ছে মাঠে ঘাটে, থাকুক আর না থাকুক। কংগ্রেস কোথায়? তো সেই জন্য আপনার চ্যানেলেও প্রতিনিধিও এখনো এসে পৌঁছয়নি। ওই এক রাহুল গান্ধী 55 বছর ধরে শুধু হেঁটে চলেছেন, তিনি হেঁটে যাবেন, হাঁটতে হাঁটতে আশা করি হিমালয়ে পৌঁছবেন। আর কি বলবো বলুন? আমি সায়নের কাছে আসবো, তার আগে আমি একবার শোনাবো যে কুণাল ঘোষ, তিনি বলছেন যে বাংলায় সিপিএম এর সঙ্গে জোটের কোনো সম্ভাবনাই নেই। দেখুন, পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল একাই 100, তাছাড়াও যদি জোট দরকার হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কংগ্রেসের বিষয়ে কথা বলছেন। সিপিএম এর সঙ্গে জোট নিয়ে বাংলায় কথা বলার কোনো প্রশ্ন আছে বলে আমাদের জানা নেই। এই তো পার্থদা এসে গেছেন, পার্থদা ইতিমধ্যেই এসে গেছেন। পার্থদা একটু আগে রিজু আশঙ্কা প্রকাশ করছিল যে আপনি আর আসবেন না। পার্থদা একদম পারফেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ কংগ্রেস, এসে পৌঁছবে ঠিকই কিন্তু লেটে, ততক্ষণে খেলা শেষ। এবং আমি এটাও শুনেছি, যেটা কিছুদিন আগে এই বিবেকানন্দের সম্পর্কে বিজেপির অভিযোগ যে কথাগুলো বলেছিল তার বিরুদ্ধে এত প্রতিবাদ জানিয়েছিল, আমরাও প্রতিবাদ জানিয়েছি, অবশ্যই বলা উচিত হয়নি। আজকেও তুমি একই কথা বললে যে হাঁটা নাকি খারাপ। ভারতবর্ষে পরিব্রাজক যারা ছিলেন তারা ভারতবর্ষের সম্মানীয় ব্যক্তিত্ব। তুমি একজন মানুষের হাঁটাকে তুমি
অন্য চোখে দেখছো, এটা মানে অত্যন্ত এখন খারাপ। যদি না, না, হাঁটা খারাপ, পায়ে হেঁটে শোয়া ভারতবর্ষকে খারাপ, জানা, উবু হয়ে বসা পায়ে খারাপ, হেঁটে তাহলে তো খুব ভারতবর্ষকে মুশকিল। একজন তাহলে মানুষ টিভি জানতে করে চাইছে, এসে লাভ তুমি নেই। সেটাকে কটাক্ষ আরে করছো। কপি আমি বসে আছি, এক সেকেন্ড আসবো, এক সেকেন্ড আমি পার্থদার কাছে আসবো, এক সেকেন্ড আসবো, এই প্রসঙ্গেই আসবো। আমি তার আগে একটু সায়নের কাছে যাব। সায়ন, কুণাল ঘোষ যেটা বললেন যে বাংলায় সিপিএম এর সঙ্গে জোটের কোনো সম্ভাবনাই নেই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস চাইছে না যে এই রাজ্যে যদি জোট হয়, যদি আসন রফা হয়, তাতে সিপিএম অনবোর্ড আসুক, কিন্তু কংগ্রেসকে বার্তা দিচ্ছে। আমরা যদি 2016 পরবর্তী সময় থেকে দেখি, তাহলে তো আমরা দেখব যে বিভিন্ন সময় 2016-তে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল, 2019-এ জোট না হলেও আমরা দেখেছি যে কিছু আসনে, সেখানে দুটো আসনে সেখানে মোটামুটি একটা সম্মানজনকভাবে একটা রফা করা হয়েছিল। আমরা 2021-এ দেখেছি বিধানসভায়, এবং সেখানে আইএসএফও যোগ দিয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে কংগ্রেস সত্যি বামেদের হাত ধরবে? না, সেটাতে পড়ে আসছি কে কার হাত ধরবে, কিন্তু আমি কাউকে আই লাভ ইউ বললাম না, আর পাশ থেকে একজন বলছে আমি তোমাকে আই লাভ ইউ টু বলবো না। আরে ভাই, তোকে আই লাভ ইউ বলেছে কে? কুণাল ঘোষকে কে বললো তৃণমূলের সাথে বামপন্থীরা যোগ করতে চাইছে? কে বার্তা দিল তৃণমূলকে? সিপিআইএম হাত বার করে বসে আছে, তাই জন্য তৃণমূল বলছে আই লাভ ইউ তো বলিনি, উল্টো দিক থেকে চেয়ে যাচ্ছে আই লাভ ইউ টু বলবো না। আমি তোমাকে 2-3টে ফ্যাক্টস বলছি। এক, বামপন্থীরা এই মুহূর্তে বিধানসভায় শূন্য, কংগ্রেস এই মুহূর্তে বিধানসভায় শূন্য। তৃণমূল কংগ্রেস একা নিজের দমে 213, বিজেপি টিজেপি সব নিজের দিকে আবার নিয়ে 220। তাহলে যে দল শূন্য এই মুহূর্তে, সেই দলকে নিয়ে এত বার্তা দেওয়ারই বা কী আছে? সে দলকে নিয়ে এত আলোচনারই বা কী আছে? যে দল নিজের দমে 2021 সালে 213, 220 অবধি পৌঁছে গেল, আজকে 2024 সালের আগে, লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এই খেলা খেলতে হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন 2024-এর লোকসভা নির্বাচনে উনি মুখ থুবড়ে পড়বেন। যদি না পড়তো তাহলে না কাউকে বার্তা দিতে হতো, নাহলে এইসব বলতে হতো। আমি তোমাকে 2-3টে কথা বলি। এক, বাইরন বিশ্বাস তো কংগ্রেসের বিধায়ক ছিল। উপনির্বাচন পশ্চিমবাংলার এবছরে 2টো উপনির্বাচন, একটা বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থী জিতলো, একটা তৃণমূল কংগ্রেস জিতলো উত্তরবঙ্গে। তা বাইরন বিশ্বাস তো জিতলো কংগ্রেসের প্রার্থী আজ থেকে কয়েক মাস আগে, সেই বাইরন বিশ্বাসকে তো আবার দলবদল করে তৃণমূল কংগ্রেসে এনে যোগদান করলো। তাহলে কিসের জন্য, কোন কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই কথা বলছেন? আমি তোমাকে যদি খুব স্পেসিফিকভাবে বলি, আজকে শুনছিলাম তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলে, ওনার কথা দেখাচ্ছিলে যে গোটা দেশে ইন্ডিয়া লড়বে, পশ্চিমবাংলায় জোটের রাজ তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে। তার মানে পশ্চিমবাংলার ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ভেরি মাচ ইররেলিভেন্ট। তার কারণ পশ্চিমবাংলার বাইরে তৃণমূল কংগ্রেস নেই, আর পশ্চিমবাংলার ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের মতো করে চলবো, এ কথা নিজের থেকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। লাইন অ্যাড করে দিচ্ছি, এই যে বামপন্থীদেরকে নিয়ে এত নাক ছিটকানো, এই যে বামপন্থীদেরকে নিয়ে এক নাক ছিটকানো ইত্যাদি ইত্যাদি, বামপন্থীদের সাথে বিজেপিকে একগোত্রে ফেলে দিচ্ছে। এবছরও আরএসএস এর প্রধান মোহন ভাগবত তিনি যখন দিল্লি থেকে বার্তা দিচ্ছেন আরএসএস এর সবার উদ্দেশ্যে, বিজেপির উদ্দেশ্যে, তিনি যাকে আক্রমণ করেছিলেন তার নাম সিপিআইএম, যাকে আক্রমণ করেছিল তার নাম কমিউনিস্ট, যাকে আক্রমণ করেছিল তার নাম বামপন্থীরা। আইডিওলজিক্যাল লড়াই লড়ছি আমরা বিজেপির বিরুদ্ধে। আমি পার্থদার কাছে আসি। পার্থদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিয়েছেন, খুব স্পষ্ট বার্তাটা, যে এই রাজ্যে জোটের হ্রাস সেটা তৃণমূল কংগ্রেসের হাতেই থাকবে। হ্যাঁ, মানে জোটের রাজ তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে যদি জোট হয় এবং সেই জোটে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জোট হয়, তবেই জোটের রাজটা তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে। প্রশ্নটা তো আসছে তারপরে। দেখুন, আমি আপনাকে জাস্ট কয়েকদিন আগের ঘটনা বলছি, যখন সাংবাদিক সম্মেলন করছেন ইন্ডিয়া জোটের মিটিংয়ের পরে আমাদের খাড়গেজি, তিনি বিভিন্ন রাজ্য নিয়ে যে আলোচনা হয়েছে, সিট শেয়ারিং নিয়ে কী কী আলোচনা হয়েছে, তিনি সেখানে বলতে গিয়ে বিভিন্ন রাজ্যের নাম বললেন। একটি রাজ্যের নাম তিনি উজ্জ্বল রেখেছেন, তিনি কিন্তু সে রাজ্যটার নাম করেননি। সে রাজ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা আমি ক্লিয়ারলি আজকে ভারতবর্ষের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হয়ে আমি এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেলাম। এবং ঘটনা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস থেকে বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট নয়। এই যে 2টো আসন, 3টে আসন, 4টে আসন, এই যে মাঝে মাঝে আমরা কাগজে দেখছি, আমাদের একটা আসনেরও প্রয়োজন নেই। আমরা তৃণমূল কংগ্রেসের দয়ায় 2টো আসন পাওয়াটাকে আমরা লজ্জার মনে করব। তার থেকে আমরা একটা আসন না পেলেও আমরা সেটাকে গর্বের মনে করব। তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে বুকে আজকে তারা
তাদের যে দুর্নীতি নিয়ে আমরা পশ্চিমবঙ্গে যে আন্দোলন করছি, তারা রাষ্ট্রীয় ক্ষেত্রে এসে এটা কি রাষ্ট্রীয়করণ করতে চাইছে? এত তাদের উদ্যোগ, এত তাদের উদ্যম কেন? এখানেই আসছে প্রশ্ন। নেতৃত্ব, তাদের হাতে নাকি নেতৃত্ব থাকবে। একসময় বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আবার এই তৃণমূল কংগ্রেস বাংলা থেকে ভারতবর্ষকে পথ দেখাবে, তাহলে সেই ভারতবর্ষের ভবিষ্যৎ কি? প্রশ্নটা তো এখানে, পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোথায় গেছে? ভারতবর্ষের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবেন? একটা প্রজন্মকে পুরোপুরি তারা বিক্রি করে দিয়েছেন তাদের ভবিষ্যৎ টাকার বিনিময়ে। আজকে ভারতবর্ষের রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা এই কাজ করতে পারবেন? এই কাজ করতে চাইছেন? এটাই কি তাদের উদ্দেশ্য? ফলে আমরা বারবার স্পষ্টভাবে বলছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হবার সম্ভাবনা নেই। যদি হয় তখন দেখা যাবে, তখন কিন্তু ব্যবস্থা অন্য। আমি উত্তরগুলো দেবো, জানি ও যেটা বলবে। আমি বলছি এআইসিসি বারবার যেটা বলছে যে রাজ্য কংগ্রেসের উপর নির্ভর করবে, ফলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে রাজ্য কংগ্রেস এই জোট চাইছে না এবং এআইসিসি রাজ্য কংগ্রেসকে এড়িয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। তাতে দর্শকের আসনে থাকাটাই তো আপনাদের জন্য শ্রেয় মনে হচ্ছে নাকি? আমি একটা কথা বলি, আমি বলি তা সবাই বললে এবার আমার পালা। সেটা হচ্ছে, আচ্ছা মৌপিয়া ডালুমিয়া কোন দল করেন যেন? ভারতীয় জাতীয় কংগ্রেস। ঠিক আছে, কি মনে করিয়ে দিলাম আর কি। ডালুমিয়া গতকালই বলেছে যে তাকে তাদের দলকে দুটো আসন। না বলেননি, আপনি শোনান, আমি আপনাকে। তিনি বলেছেন, আমি বলে দিচ্ছি, তিনি বলেছেন যে আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে মুখ্যমন্ত্রী দুটো আসন দিয়েছেন। সংবাদ মাধ্যমে আমিও দেখেছি। তিনি সিডব্লিউসি মেম্বার। সিডব্লিউসি মেম্বার সংবাদ মাধ্যমে দেখেছি আমাদের নাকি দুটো আসন দিতে চাইছে। সংবাদ মাধ্যমে তো আমিও দেখেছি। যেভাবে তো বলতে পারি সংবাদ মাধ্যমে দেখেছি। আপনি তো সিডব্লিউসি মেম্বার নন, উনি সিডব্লিউসি মেম্বার। আমি বেশি গুরুত্ব দেই, আমি বলে নিব, হতে পারে। আমার বক্তব্য আমি শেষ করি, এবার আমার সময় নষ্ট করে লাভ। ওনার বক্তব্য ঠিক আছে, এবার আমি বলি, আমি একটু বলি। সেটা হচ্ছে একদম শুরুতে আপনাদের যে ইয়েটা ছিল প্রতিবেদন, প্রথম লাইনটা আমি একটু লিখে রেখেছি। ইন্ডিয়া, আপনারা ইন্ডিয়া বলেছেন, আমি ইন্ডিয়া অ্যালায়েন্স বলি, কারণ ইন্ডিয়া আবার অ্যালায়েন্স বলবেন কি করে? তো ইন্ডিয়া অ্যালায়েন্স এখনো স্পষ্ট আকার ধারণ করেনি আপনাদেরই কথাবার্তা, আর কয়েকটা মাস ভোটের। এবং আমি আপনাকে এখানে নিশ্চিত করে যাচ্ছি, জীবনে ওটা স্পষ্ট আকার ধারণ করবে না। তাতে আমার কোনো উচ্চাসার কোনো প্রয়োজন নেই, কারণ যেটা অ্যাবসার্ড থিয়েটার বলে না, ওই অ্যাবসার্ড জিনিস যেটা বাস্তবে হয় না, তার জন্য আমি খুব একটা চিন্তিত নই। আসলে পশ্চিমবাংলায় তৃণমূল নেত্রীর এই কথাবার্তা শুনে একজনের কথা মনে পড়ে যাচ্ছে। ছেলে মেয়েদের আমরা যখন কূটনীতি পড়াই, একজনের নাম করি খুব, আপনিও নামটা শুনে থাকবেন, অটো ভন বিসমার্ক। জার্মানিতে 19 সেঞ্চুরির শেষের দিকে চ্যান্সেলর, পররাষ্ট্রমন্ত্রী, অনেক কিছু হয়েছিলেন। জার্মান ইউনিফিকেশনে তার বিরাট ভূমিকা ছিল এবং তিনি এমন কূটনীতিক, কাউকে বন্ধু কাউকে শত্রু একবারে ফিঙ্গার টিপে করতে পারতেন, এরকম একজন নেতা ছিলেন। এখন কেউ ভেবেছে 21st সেঞ্চুরিতে পশ্চিমবাংলায় বিসমার্কের পুনরুত্থান ঘটেছে, কেউ ভাবতেই পারে, তার দলের নেতারা সেটা নিয়ে লাফালাফি করতেই পারে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকু বলবো যে আমাদের পশ্চিমবাংলায় কংগ্রেস বা সিপিএমকে আমরা খুব একটা ভাবছি না, কারণ দুটো দলই শূন্য এবং এবার লোকসভা নির্বাচনে সেই শূন্য থেকে 1 হওয়ার সম্ভাবনা দেখি না। শূন্যযুক্ত শূন্যটা শূন্য হয়, 100 হয় না। হতে পারে বলেছি। গুরুত্ব অবশ্যই দেবো তৃণমূল কংগ্রেসকে, কারণ একটা ভয়ঙ্কর শক্তি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে গেছে। একটু আগে তৃণমূলের মুখপাত্র বলছিল না, একটু আগে, যে বিজেপি নাকি চ্যানেলে লাফালাফি করে আর সিপিএম কিছু রাস্তাঘাটে হাঁটে, আর তৃণমূলের লোকেরা সবকটা জেলে থাকে এবং কে কে জেলে যাবে সে ব্যাপারে দিন গোনে, আর জেল থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে, নইলে কিভাবে বিদেশে ভালোবে সেই রাস্তা ঠিক করে। ফলে এই হচ্ছে তৃণমূল, তারা ওই জেল এবং বেল এই নিয়েই তারা ঘোরাঘুরি করছে। সুতরাং আমাদের গুরুত্ব অবশ্যই তৃণমূল কংগ্রেসকে দিচ্ছি, কারণ এইরকম একটা ভয়ঙ্কর শক্তিকে পশ্চিমবাংলা থেকে সরাতে হবে। এরা ক্ষমতা কেন্দ্রিক শক্তি এবং এরা ক্ষমতাকে অত্যন্ত খারাপ কাজে ব্যবহার করছে, দুর্নীতির কাজে, এবং সে দুর্নীতিটাকে রক্ষা করার কাজে। ফলে আগামী দিনে আমাদের, আমি একটা লাইনে শেষ করব, আগামী দিনে আমাদের টোটাল শক্তি তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে উৎখাত করার কাজে আমরা ব্যবহার করব, যাতে আগামী দিনে এরকম একটা শক্তি কি পশ্চিমবাংলার আর মাথা তুলতে না পারে। এবার আমি একটু গুছিয়ে জবাবটা দিই, তিনজনকে তো আমায় জবাবটা দিতে হবে। প্রথমে আমার ভাই সায়নকে বলি, খুব ভালো ছেলে, যে সায়ন তোমরা ইনসাফ যাত্রা করছো, খুব ভালো কথা। আমি জানি যৌবনের ডাকে তোমরা ব্রিগেডও বাড়াবে যৌবনকে দিয়ে। শুধু একটাই অনুরোধ করবো, এই যে বলছো না যে কেন সিপিএম তো কোনো বার্তা দিচ্ছে, কেন আমরা সিপিএমকে এই কথা বলতে চাই, কারণ যারা তোমাদের ইনসাফ যাত্রায় হাঁটে, যারা ওই ব্রিগেড ভরাবে, তারাই গিয়ে আবার বিজেপিকে ভোট দেয়, সেটা প্রতি ইলেকশনের পরে ভোট শেয়ারে বোঝা যায়। এই জন্য একটা অনুরোধ রইলো, তোমার সময়
উত্তরগুলো শোনো। আচ্ছা, এখানে কংগ্রেসের মুখপাত্র বলছেন সিডব্লিউসি মেম্বারের কথার দাম নেই, আমার কথার বেশি দাম। বলি পশ্চিমবঙ্গে, হ্যাঁ বলি পশ্চিমবঙ্গে তৃণমূল একাই 100। কংগ্রেস যদি আজকে মমতা ব্যানার্জির কথা এত এদের চিড়বিরানি হয়, তাহলে মমতা ব্যানার্জি যখন বলেছিল আমি উত্তরবঙ্গে সফর যাচ্ছি, তখন ডেট ঘোষণা করে দেওয়ার পরেও খাড়গেজিকে ডেট বদলাতে হয়েছিল। এখানেই বোঝা যায় মমতা ব্যানার্জির প্রাধান্য কোথায় গান্ধীদের কাছে। এখানে কে কি বললো যাতে রাহুল গান্ধী ফোনও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর লাস্ট ডিসেম্বর ফোন করেছিলেন। তাহলে লাস্টটা কার হাতে? ইন্ডিয়া জোটের আমি একটু বলে নিলাম, আমাদের রাজনীতির মধ্যে একটা ভদ্রতা আছে। নিজের সময় বলুন, আমি জানি আপনারা অস্তিত্বহীন, একটু সময় না। বলুন। এ কি অস্তিত্বহীন? অস্তিত্বহীন বার্তা দিচ্ছ কেন? না না, বার্তা দিচ্ছ আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় নীরব থেকেছেন কংগ্রেসের জন্য। দালুদার মতো লোকেদের জন্য, আমাদের দালুদার মতো লোকেদের জন্য। আচ্ছা, এবার চেষ্টা করি। আমি তো তারপরে হেঁটে চলে যাব, তুমি বরাবর পেরিয়ে যেতে পারবে। আরে আরে ওরকম তো রিকশাওয়ালা রাস্তায় হাঁটছে, তাতে কি যায়? ছেড়ে দিন। কোন পেশার মানুষকে উনি ব্যক্তিগত বলছেন, মানুষকে কোন রকম ভাবে ছোট করা যাবে না। না না, আমি বলছি কংগ্রেস তার ওই পেশায় যোগ দিতে পারে। আচ্ছা, চেষ্টা বিজেপিকে জবাব দিই। বিজেপির বলতে রিকশাওয়ালাদের অপমান করছেন। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা রিকশাওয়ালাকে নিয়ে রাজনীতি করো। অবশ্যই আমার শ্রেণীর মমতা বন্দ্যোপাধ্যায়, আচ্ছা করব। কংগ্রেস আজকে, আমি এই জি 24 ঘন্টা সকল দর্শক ছেড়ে দিন আমাদের কথা, আজকে যদি বঙ্গ কংগ্রেস বা অধীর চৌধুরী বলে আমরা লোকসভায় জোট না করেও একা লড়াই করে 10টা আসন জিতবো, এটা হচ্ছে ওই সিপিএম এর অষ্টম সরকার গঠন করার মতো স্বপ্ন। তিনি কি বলেছেন কিছু? নিজের কোমরে জোর নেই। প্রথম কথা হচ্ছে বিজেপির প্রতিনিধি বামেদেরকে গুরুত্ব দিলেন কি না দিলেন তাতে আমাদের খুব একটা কিছু যায় আসে না, কিন্তু যাতে যায় আসে, এই ভোটের রাজনীতির ময়দানে, ব্রিগেডের ময়দানে প্রথম যারা ব্রিগেড ভরানোর ডাক দিয়েছে সিপিআইএম এর যুব সংগঠন। অমন যদি কারোর একটু ধক থেকে থাকে, বিজেপি 77টা বিধায়ক, 18টা সাংসদ অন্তত একবার ডাক দিয়ে দেখাক। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তৃণমূল কংগ্রেস এখানে এত কিছু বললো, তৃণমূল কংগ্রেস এখানে এত কিছু বললো, আমরা দেখিনি জগদীপ ধনখড়কে ভোট দেওয়ার সময়তে তৃণমূল কংগ্রেস ওয়াজ রিমেইন অ্যাবসেন্ট। ফলত বার্তা তো খুব পরিষ্কার, আমাদের কথা আরে ভাই আমরা তো শূন্য, কংগ্রেসও শূন্য, তো এদেরকে নিয়ে তো মাথা ব্যথার কি আছে? আপনি লড়ুন না, কারণ তুমিও জানো দেশের গল্প দিও না। আমরা বলছি পশ্চিমবাংলার ব্রিগেডে গিয়ে ভোট নেই, এই বাংলার মধ্যে উই আর কেপেবল এনাফ, আমরা লড়বো। সেটা দেখে নিয়েছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে উই উইল ফাইট। বাংলার মানুষ আমি শুভজিতের কাছে আসবে। শুভজিৎ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যে তৃণমূল কংগ্রেসের হাতেই রাশ থাকবে, এই ইঙ্গিতটা খুব স্পষ্ট এমন দিনে যখন আমরা দেখতে পাচ্ছি যে ওদিকে বিহারে লালু নীতিশ তারা মোটামুটি একটা ফর্মুলা স্থির করে ফেলেছেন এবং তারা কংগ্রেসের ভাগে রেখেছেন 4টে সিট, বামেদের জন্য 2টো সিট। সত্যি কি আসন সমঝোতা সেটা খুব সহজ হবে, কি মনে হয়? খুব সহজ তো না, একটা ইংরেজিতে এটা না বললেই নয়, যে যেটা আমি অলওয়েজ মনে করি অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্টিস্ট, যে বেঙ্গল স্টেলমেট, মানে বেঙ্গলের পলিটিক্যাল স্টেলমেট ইজ ভেরি হার্ড টু ক্র্যাক, এবং সেই জায়গাতে এসে আমরা আজকেও দাঁড়িয়েছি। মানে 2024-এর আগেও সেই স্টেলমেট, এবং সেটা যে ক্র্যাক করা যাচ্ছে না, সেটা আপনি বিরোধী যে জোট, আমি এই জোটের ধন্দে যাব না, INDA বা এনডিএ এসব আমি বলতেও চাই না, আমি বিরোধী জোটের নাম করেই বলছি, বিরোধী জোটের এই স্টেলমেট এবং বেঙ্গল স্টেলমেট কিন্তু সব সময় থেকে থাকে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছেন, আমি একটা জিনিস আপনাকে মনে করাবো, যে লাস্ট যে মিটিং হয়েছে দিল্লিতে, সেই মিটিংয়ে আপনার মনে থাকবে, সেই মিটিংয়ে সবচেয়ে বড় গুগলি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছেন। তিনি নিজে, শোনা যায়, যদিও এটা কনফার্ম না, বাট বিভিন্ন প্রতিষ্ঠিত মিডিয়া তারা ফলাও করে লিখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মল্লিকার্জুন খাড়গেজিকে, কংগ্রেস প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হিসাবে দেখতে চান, এবং তিনি বলেছেন খুব গুরুত্বপূর্ণভাবে যে আমি একজন দলিত সম্প্রদায়ের কাউকে দেখতে চাই একেবারে সর্বোচ্চ পদে আসীন হতে, প্রধানমন্ত্রী। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এই কৌশলী যে বার্তা কংগ্রেসের একেবারে শীর্ষ নেতৃত্ব, যার একেবারে সর্বোচ্চ পদে আসীন খাড়গেজি নিজে এবং তারপরে রাহুল গান্ধী এবং অন্যরা,
এখানে কিন্তু একটা সুস্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ওই মিটিং এ বেঙ্গল কংগ্রেসের জন্য, যে বেঙ্গল কংগ্রেস কিন্তু সেইভাবে খুব একটা গুরুত্ব রাখে না। মানে এটা আমার অ্যানালিসিস, ওপেন এন্ডেড অ্যানালিসিস। আবার আরেকটা কিছুদিন আগেই মিটিং এ উঠে আসে যে বেঙ্গল কংগ্রেসকে রাহুল গান্ধী নিজে তার মিটিং এর জন্য ডেকেছিলেন এবং সেখানে কেসি বেনুগোপাল এবং খার্গেরা ছিলেন। তো সেখানে নাকি একটা সময় রাহুল গান্ধী হেসে ফেলেন এই পুরো জটিলতা যখন চলছিল। এটাও মিডিয়া রিপোর্টেড পপুলারলি, আমিও নিজে কনফার্ম না, কিছুই দেখিনি। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেঙ্গলে যে ঘোট পাকিয়ে আছে, যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিভিন্ন করাপশন কেসে তাদের বিভিন্ন মন্ত্রীরা জেলে আছে, তাই এবং সেই জায়গা থেকে সিপিএম বলুন, বিজেপি বলুন বা কংগ্রেস, বিশেষত সিপিএম এবং কংগ্রেস যারা ন্যাশনাল লেভেলে জোট করছে তৃণমূলের সাথে, তারা যদি তৃণমূলের সঙ্গে যাবে বলে, তাহলে তাদের কাছে কিন্তু বেসিক্যালি কোনো ইস্যু থাকবে না। তাই এই জায়গাটা তাদেরকে ধরে রাখতেই হবে যে আমরা তৃণমূল বিরোধী। মানে এটা তো আমরা সবাই আনঅফিসিয়ালি স্বীকার করতে হবে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে শেষ হাসিটা আবার যেটা আপনি বললেন যে বিমল দাদের হাসতে হচ্ছে, কারণ মোদি বা অমিত শাহ বা নাড্ডারা যেটা বলছেন বারবার এসে যে সাধারণত আইএনডিএ জোট কোথায় বা আমরা দেখতেই পাচ্ছি না, দূরবীন দিয়ে দেখতে হবে, এরকম একটা ব্যাপার। তাই কিন্তু যদি আইডিওলজিক্যালি একটা বিচার করা যায় বেঙ্গলের নিরিখে, এই আইডিওলজিক্যালি আপনি যদি দেখেন কংগ্রেস এবং সিপিএম এরা দুজন কিন্তু তৃণমূল বা বিশেষত সিপিএম তারা কিন্তু আইডিওলজিক্যালি একটা অন্যতম। আমাকে একটা ব্রেক নিতেই হবে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। আইপিএস রাজীব কুমারকে নিয়ে তুঙ্গে চাপান উত্তর রাজ্যের ভারপ্রাপ্ত ডিজিপিকে কটাক্ষ করে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন শাসক দলেরই মুখপাত্র। বিরোধী দলনেতা আবার রাজীবকে জেলে পোড়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে রাজীব কুমারকে নিয়ে নবান্নের অস্বস্তি বাড়বে বলেই মত রাজ্য রাজনীতির কারবারিদের। লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদের রদবদল নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বুধবারই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীব কুমারের নামে শিলমোহর দেয় নবান্ন। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেন রাজীব, কিন্তু কলকাতার প্রাক্তন নগরপালকে নিয়ে থামছেই না বিতর্ক। 1989 ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার পুলিশ মহলে বরাবরই দক্ষ অফিসার হিসেবে তার পরিচিতি, কিন্তু তাকে নিয়ে বিতর্ক কম হয়নি। 2013 সালে সারদা কাণ্ডে এসআইটি গঠন করে রাজ্য। সেই সিটের কাজকর্ম দেখতেন বিধাননগরের তৎকালীন সিপি রাজীব কুমার। 2013 সালে সারদা মামলায় তৃণমূলের তৎকালীন সাংসদ এবং বর্তমান মুখপাত্র কুণাল ঘোষকে গ্রেফতার করেছিলেন রাজীব, কিন্তু 2019 সালে সেই সারদা মামলাতেই রাজীবের বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। সেই বছর ফেব্রুয়ারিতে রাজীবকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাসভবনে যান সিবিআই এর আধিকারিকরা। সেই সময় কলকাতার নগরপালের হয়ে আসরে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি ধর্মতলায় ধর্ণাও দেন। Just audacity. Just it is a forceful instruction from the central order Narendra Modi and Amit Shah. No search warrant, nothing. পরবর্তীকালে সারদা তদন্তে শিলংয়ের রাজীব এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই রাজীবকে রাজ্য পুলিশের ডিজি পদে বসানোয় খোঁচা দিতে ছাড়েননি কুণাল। উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। শিলং পর্বের পর কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান রাজীব। সেই জামিন খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করে সিবিআই। সেই মামলা এখনও সর্বোচ্চ আদালতের বিচারাধীন। এই পরিস্থিতিতে রাজীবকে কার্যত জেলে পোড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি সিবিআইকে বলবো, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন, নইলে পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব। ঘরে বাইরে প্রবল চাপ। লোকসভা ভোটের আগে ডিজি রাজীবকে নিয়ে নবান্নের অস্বস্তি বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। আমি রিজুর কাছে শুরুতে আসি। রিজুর, রাজীব কুমারের নিয়োগের অর্ডার সেটা ইস্যু হওয়ার পর শুভেন্দু অধিকারীর কাছ থেকে প্রথম রিয়াকশন আসেনি। প্রথম রিয়াকশন এসেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের পক্ষ থেকে। এটা ঠিকই যে তিনি অভিনন্দন জানিয়েছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু তার মধ্যে বার্তাটা অত্যন্ত স্পষ্ট, একদম ভার্বাটিম, যে আমার মতো কারো না কারোর নির্দেশে কোনো নির্দোষকে কখনো গ্রেফতার করাবেন না, তাহলে ভগবান ভালো করেন না। এবার দেখুন মৌপিয়াদি, কুণালদা আমাদের রাজ্য সাধারণ সম্পাদক। আমার ব্যক্তিগতভাবে কুণালদার সাথে কথা হয়েছে এবং কুণালদা বলেছে আমি সাধারণ সম্পাদক হলেও আমার তো একটা ব্যক্তিগত বক্তব্যের জায়গা আছে। আর আমি এখানে ওপেন আপনার চ্যানেলে বলছি, যেটা কুণালদা বলেছেন সেটা তার ব্যক্তিগত পর্যবেক্ষণ, তার ব্যক্তিগত মন্তব্য, সেটা তিনি করতেই পারেন। সেই অধিকার সবারই আছে এই দেশে, গণতান্ত্রিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ বলেছেন। আমরা মনে করি যে এই বাংলায় এখন, এই সর্বধর্ম সমন্বয়ের বাংলায় এখন বিজেপি নামক একটা দল যেভাবে ধর্মের নামে বিভাজন করার সৃষ্টি করছে, শান্ত বাংলাকে অশান্ত করার সৃষ্টি করছে, সেখানে রাজীব কুমারের মতো একজন দক্ষ আইপিএস অফিসার যার ইন্টেলিজেন্স ইজ আনপ্যারালাল, তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদে বসা উচিত বাংলাকে শান্ত রাখার জন্য, বাংলাকে যাতে কোনোভাবে বিজেপি কোনো রকম নোংরামি না করতে পারে সেটা আটকানোর জন্য। আর আমার মনে হয় এটা একদম যথাযথ এবং সঠিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। সেখানে কুণালদা যে মন্তব্য করেছেন, আবারও বলছি ব্যক্তিগত পর্যবেক্ষণ, আপনার মনে হলে এই চ্যানেলে এক্ষুনি আপনি কুণালদাকে লাউডস্পিকারে ধরুন, আমার আশা করি তিনিও সেই কথাটাই বলবেন। তো আমি একটু বিমলদার কাছে আসি। বিমলদা, রাজীব কুমার যে একজন দক্ষ অফিসার, এই বিষয়ে কিন্তু কেউ কোনোদিন এটা অস্বীকার করতে পারেন। সেই রকম পরিস্থিতিতে এবং সিনিয়রিটি অনুযায়ী যদি রাজীব কুমার তাকে ডিজি করা হয়, তা নিয়ে তো আপত্তির কি আছে? একটা কথা বলি, যারা রাজীব কুমারকে চেনে, রাজীব কুমারের সঙ্গে কাজ করেছে বা সামান্য দিন হলেও কথা বলেছে, তারা এটা স্বীকার করে অসম্ভব ইন্টেলিজেন্ট, ভালো পুলিশ অফিসার হতে পারতেন। কিন্তু তাকে নিয়ে যা বিতর্ক হচ্ছে এবং আগামী দিনে হয়তো হবে, তার জন্য তিনি নিজে দায়ী। তিনি নিজেকে এই সব কিছুর ঊর্ধ্বে রাখতে পারেননি, ব্যর্থ হয়েছেন, এবং তার মূল্য ওনাকে আগামী দিনে দিলে হতেই পারে। এখন কথা হচ্ছে, তাকে সিবিআই জাস্ট কথা বলতে গিয়েছিল, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বেঞ্চ পেতে বসে পড়েছিলেন ধর্মতলায়। এটা যেরকম সত্যি, আবার এটাও সত্যি যে এই পুলিশ কিন্তু তৃণমূলের এই মুখপাত্রকে গ্রেপ্তার করেছিল, 3.5 বছর জেলে রেখেছিল, কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য সরকারই করেছিল। এবং কুণাল ঘোষের কথা অনুযায়ী কারো একজন নির্দেশে এই কাজটা হয়েছিল, তাই তো? উনি তাই বলেছেন। এখন দলের নয়, প্রশাসনের নির্দেশেই পুলিশ কাজ করে, অন্তত মানে নিয়মগতভাবে তাই করে। তাহলে প্রশাসনের কেউ একজন নির্দেশ দিয়েছিল, তিনি অ্যারেস্টেড হয়েছিলেন। তাকে যখন নিয়ে যাওয়া হতো, তিনি চেঁচিয়ে বলতেন কার বাড়িতে টাকা পাওয়া যাবে। তিনি আজ অব্দি সেই কথা প্রত্যাহারও করেননি, তিনি ক্ষমাও চাননি যে না আমি যা বলেছিলাম ভুল বলেছিলাম, রাগের মাথায় বলেছিলাম, সেটাও বলেননি। অর্থাৎ তাঁর সেই স্টেটমেন্টটা স্ট্যান্ড করছে। আবার তিনি তৃণমূলের মুখপাত্র হয়েছেন, তো সেই তৃণমূল যদি বলে এটা তার ব্যক্তিগত মত, সেটা তৃণমূলের ব্যক্তিগত কি সমষ্টিগত বিষয় নিয়ে আমার ঢোকার দরকার নেই। আমি শুধু এইটুকু একটা লাইনেই শেষ করব, সেটা হচ্ছে এই রাজীব কুমার একজন বিতর্কিত ব্যক্তি, সুতরাং তাকে এই পদে দেওয়ার ব্যাপারে আমাদের যথেষ্টই রিজার্ভেশন রয়েছে। আগামী দিনে যদি মামলা হয়, সুপ্রিম কোর্টে মামলা ওঠে, সেই মামলার মুখোমুখি ওনাকে হতে পারে, হতে হবে। তৃণমূল তাকে নিজেদের স্বার্থেই রেখেছে এবং তিনি খুব বেশি পশ্চিমবাংলার বিরাট উপকার করে ফেলবেন বলে আমার অন্তত মনে হয় না, যতই তিনি দক্ষ পুলিশ অফিসার হন। সায়নের কাছে আসবো। সায়ন, ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ করা হয়েছে রাজীব কুমারকে, ইউপিএসসি ক্লিয়ারেন্স এখন অবধি আসে। কথা হচ্ছে যে মুপিয়াদি, মানে আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি, একটা খুব সুন্দর প্রেমের গান বেরিয়েছিল, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। 2013 থেকে 2014 সাল 1 বছর এসআইটি কাজ করেছে সারদা রোজভ্যালি সহ সমস্ত চিটফান্ডের মামলায়। এই এসআইটির মাথায় যিনি বসেছিলেন তার নাম রাজীব কুমার। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট, সিবিআই একের পর এক হলফনামা দিয়ে যখন দাবি করছে
যে একের পর এক তথ্য প্রমাণকে ডিস্ট্রয় করা হয়েছে। কার মাধ্যমে ডিস্ট্রয় করা হয়েছে? এই 1 বছর ধরে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, বিভিন্ন কথোপকথন সবকিছু সরিয়ে ফেলা হয়েছিল। এবং শিলংয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, কুণাল ঘোষ এবং রাজীব কুমারকে মুখোমুখি জিজ্ঞাসাবাদও করা হয়েছে, এবং তার যে বেল রিজেকশনের পিটিশন, সেই পিটিশন পেন্ডিং রয়েছে। শুধু তাই নয়, কি বিষয়ে আলোচনা হচ্ছে আমরা তো বলছি না যে কেউ রাজীব কুমার টাকা খেয়েছে, আমরা তা বলছি না। আমরা বলছি সারদার 10,000 কোটি, রোজভ্যালির 17,000 কোটি মার্কেট থেকে গায়েব হয়ে গেছিল। তদন্ত করতে নেমে তোমার যদি মনে থাকে 2014 সালে সুপ্রিম কোর্ট যখন রায় দিচ্ছে, বড় মাথাকে, বেনিফিশিয়ারিকে তা ধরবার জন্য উনি বলেছিলেন সুপ্রিম কোর্ট, তাই তো? পুরো 1টা বছর ধরে কে গ্রেপ্তার হয়েছিল ওই রাজীব কুমারের আমলে? কেবলমাত্র একজন, তার নাম হচ্ছে কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের আমলে একটা মজার বিষয় আছে, সুদীপ্ত সেনকেও গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। একদম সুদীপ্ত সেন, সুদীপ্ত সেন যে গ্রেফতার হয়েছে সেটা এই রাজীব কুমারই জানিয়েছিলেন। হ্যাঁ, আবার সুদীপ্ত সেন কোথায় গেছিলেন তা যে এরা জানতো না সেটাও তো কোনোদিন বলেনি। আমাদের কথা খুব পরিষ্কার। দেখো, এই সামগ্রিকভাবে রাজীব কুমারের মাথায় কাকে বসানো হলো পুলিশের প্রশাসনিক দক্ষতা নিয়ে 14 দিন ধরে আমি কারো দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি না, কারো দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে না। 14 দিন পলাতক ছিলেন, যাকে আজকে রাজ্যের মাথায় বসিয়েছে, ডিজি করেছে। 14 দিন পলাতক ছিলেন। আলিপুর কোর্ট থেকে যখন বেল রিজেকশন হয়েছে, 14 দিন পলাতক ছিলেন। হাইকোর্টে বেল না পাওয়া অবধি 14 দিন রাজ্যের বুকে ওনাকে খুঁজে পাওয়া যায়নি। একজনকে আপনি মাথায় বসালেন, কাকে মাথায় বসালেন? সারদা রোজভ্যালি তদন্ত করতে নেমে একের পর এক তথ্য প্রমাণ যারা নষ্ট করে ফেললো। এবং একটা কথা, আজকে শুভেন্দু অধিকারী হঠাৎ করে কিসের জন্য এত চেল্লামিল্লি করছেন? এই কাজ রাজীব কুমার যখন করেছেন 2013, 2014, এই শুভেন্দু অধিকারীরা তখন তো তৃণমূল কংগ্রেসের দলে বসেছিলেন। এ তো রিসেন্ট কালের ঘটনা নয় মৌপিয়াদি, এ তো 2013-14 সালের ঘটনা। রাজীব কুমারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমরা তার পেছনের ইতিহাসগুলো জানি। 2019 সালে যখন তাকে গ্রেপ্তার করতে এসেছিল, মুখ্যমন্ত্রী বসে পড়লেন রাস্তায়, এবং তারপরে সেই মুখ্যমন্ত্রী গিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, তারপরে রাজীব কুমার বেল পেলেন। আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। আমাদের প্রশ্নটা হচ্ছে যে একজন মানুষ এতদিন পুলিশের কাজের বৃত্তের বাইরে ছিলেন, পুলিশের পরিবৃত্তের বাইরে ছিলেন, তিনি ছিলেন তথ্য প্রযুক্তি দপ্তরের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তো 5 বছর বাদে সেই মানুষটা তথ্য প্রযুক্তি দপ্তর থেকে এসে পশ্চিমবঙ্গ পুলিশের একদম মাথায় বসলেন। পশ্চিমবঙ্গ পুলিশের মাথায় বসতে গেলে পুলিশের যে পরিমণ্ডলের মধ্যে থাকা, তার ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত থাকে, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থাকার যে যোগসূত্র, সেটা তার কতখানি আছে? এই প্রশ্নগুলো সবচেয়ে বড়ভাবে। আর একটা কথা হচ্ছে যে তাকে তো আমরা জানি তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক। 2024-এর সামনে নির্বাচন আসছে, ঠিক নির্বাচনের সামনে তাকে এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হলো, নির্বাচনটাকে সামনে রেখে। এবং সবচেয়ে বড় কথা যে আগামী দিনে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের আর একটা রাজনৈতিক লড়াইয়ের একটা ওপেন করে দিল পশ্চিমবঙ্গ সরকারের এই অ্যাপয়েন্টমেন্টটা। আমার রিজুর কাছে এখানেই প্রশ্ন। রিজু, প্রথমত হচ্ছে যে রাজীব কুমারের বিরুদ্ধে, রাজীব কুমারের দক্ষতা নিয়ে, আবারও বলছি, রাজীব কুমারের দক্ষতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ থাকতে পারে না, কিন্তু এটা তো ঠিক বিমল শঙ্করবাবু যেটা বলছেন যে রাজীব কুমার সাম্প্রতিক অতীতে অন্যতম বিতর্কিত আইপিএস অফিসার, এবং যেখানে দেখা গিয়েছিল যে শিলংয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুধু তাই না, তার বাড়িতে যখন পৌঁছে যাচ্ছে সিবিআই, সেই সময় সিবিআই এর সঙ্গে কলকাতা পুলিশের কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি, তাদের তুলে নিয়ে শেক্সপিয়ার সরণি থানায় সিবিআই আধিকারিকদের নিয়ে শেক্সপিয়ার সরণি থানায় চলে যাওয়া। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন আইপিএস অফিসারের জন্য তিনি রাজপথে ধর্ণা দিচ্ছেন, এবং বেশ কিছুটা সময়, যেটা সায়ন বলছিল, বেশ কিছুটা সময় তার খোঁজ পাওয়া যায়নি। এবং আমরা সেই সময় দেখেছি যে সিবিআইয়ের গাড়ি বেরোতো, শহরে ঘুরছে, রাজীব কুমারের সন্ধানে যাচ্ছে, তার পেছন পেছন মিডিয়ার গাড়ি যাচ্ছে, রাজীব কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একজন অফিসার, তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিতর্ক তো হবেই। এবার আমি তোমার পুরো প্রশ্নটা শুনলাম, 3 জনের পরে যখন তুমি আমার কাছে আসবে, প্র্যাকটিক্যালি একটু বেশি সময় দিও, কারণ 3 জনকে তো উত্তরটা দিতে হবে। যখন বিজেপি এত বড় বড় কথা বলে, আমি এরকম কথা দিই না, তুমি কথা দেবে না, কিন্তু প্রথমে যে 30 সেকেন্ড হয়, যে 30 সেকেন্ড তুমি ভূমিকা করলে, ওই 30 সেকেন্ড তুমি পয়েন্টে বলো। সেটাই আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের তো ভূমিকাই করতে হয়, কারণ সুযোগটা পাওয়া যায়। বিজেপি যখন এত বড় বড় কথা বলছে, তাহলে আমার বিজেপিকে প্রশ্ন, আর তোমাকেও প্রশ্ন মৌপিয়াদি, বিজেপি কি জানে কে প্রবীণ সিনহা ছিল? প্রবীণ সিনহা, নাম করে বলছি, 1988 ব্যাচ আইপিএস, গোদ্রা কাণ্ডের সব ফাইল লোপাট করে দিয়েছিল বলে সিবিআই এর ডিরেক্টর করে বসিয়েছিল নরেন্দ্র মোদী, তারপরে এক্সটেনশন দিয়েছিল। সেই জন্য কি তোমরা এটা করলে? এক সেকেন্ড, আমার কথা শেষ হয়নি, ফলন কাটবেন না।
ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে তো ওরা করলে ঠিক আর আমরা একটা দক্ষ পুলিশ অফিসারকে তার কার্যত জায়গায় পৌঁছলে তখন ভুল হয়ে যাবে, এটা দ্বিচারিতা হতে পারে। আচ্ছা হয়ে গেল। আচ্ছা এবার আসি বামফ্রন্টের কাছে। বললো কি সারদার নাকি সব এই করেছে ওই করেছে সেই করেছে হ্যান করেছে ত্যান করেছে, খুব ভালো কথা। তাহলে আমার কথা হচ্ছে সারদায় যখন টাকা তুলেছিল সুদীপ্ত সেন, এই মানুষের বাড়ির থেকে টাকা নিয়ে গেছিল কারা? সারদার এজেন্টরা, যারা একটা কমিশন পেয়েছিল, তাই তো? কি দেখে সেই এজেন্ট যারা গরিব মানুষের টাকা মেরেছিল, যাদের অংশ পেয়েছিল, সেই এজেন্টদের নিয়ে মিছিল করেছিল কে? সুজন চক্রবর্তী। করেনি? করেনি? হ্যাঁ কি না করেনি? কি করেনি? আমি কিন্তু ভিডিও প্রকাশ করব। কালীগঞ্জ চক্রবর্তী মিছিল করেছিল লাল ঝান্ডা নিয়ে, এজেন্টদের নিয়ে। খুশি করো। আচ্ছা রোজভ্যালি গার্ডেন নিয়ে সায়ন বলল, রোজভ্যালি বলছে রোজভ্যালি কাণ্ড, রোজভ্যালি গার্ডেন ত্রিপুরায় কে উদ্বোধন করেছে? আবার গল্প কথা, মানিক সরকার খুব পরিষ্কার, একজন ব্যক্তি যাকে রাজ্যের বুকে ডিজি করা হলো, বলছে তিনি একে ডিজি করা হয়েছে কেন? আরে গান প্রিন্সিপাল সেক্রেটারি গণধর্ষণ যখন হয়েছিল, যে আইপিএস লোপাট করে দিয়েছিল, কিসে? বুদ্ধবাবুর পেছনে অ্যাটাচি নিয়ে দৌড়তো আইপিএস তাদের থেকে একজন ব্যক্তি 5 বছর ধরে একজন ব্যক্তি তথ্য প্রযুক্তি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি 100% ভালো কাজ হয়েছে। দিলেন। এক নম্বর কথা, 2 নম্বর কথা, ল এন্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। 2019 সালে বাংলাকে শান্ত রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে বিজেপি কেও দিতে হবে, সিবিআই কেও দিতে হবে। 2019 সালে সুপ্রিম কোর্টে আপনি রিজেকশন মামলা করলেন, সেটা হচ্ছে ল এন্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। 2019 সালে 2019 সালে সুপ্রিম কোর্টে মামলা হলো। আমি তোমায় মনে করিয়ে দেবো, এক সেকেন্ড, আমি তোমায় মনে করিয়ে দেবো ইউপিএসসি ক্লিয়ারেন্স লাগে, যে কারণে অ্যাক্টিংটা বসাতে হয়েছে, 3টে নাম পাঠাতে হয়, যে কারণে অ্যাক্টিংটা হয়েছে। আমরা 3টে নামই পাঠিয়েছি। মোপিয়াদের একটা বেল রিজেকশনের মামলা পড়ে আছে সুপ্রিম কোর্টে 5 বছর ধরে, না 2019 সাল থেকে 5 বছর ধরে একটা বেল রিজেকশন হচ্ছে সুপ্রিম কোর্টে। আর এই সব মামলার ব্যাপারে বেল রিজেকশন হচ্ছে 5 বছর ধরে। আজকে বিমলদা, আজকে দাঁড়িয়ে যখন রাজীব কুমার কে অ্যাক্টিং ডিজি হিসেবে নিয়োগ করা হয়েছে, সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিজেপি তারা এই কথা বলছেন 2019 থেকে একটা মামলা পেন্ডিং। এতদিন মনে ছিল না? না না, মনে থাকবে না। ডিজি পদে তাকে আনা হয়, আবারও বলছি যে তার প্রশাসনিক দক্ষতা নিয়ে তো প্রশ্ন সে দক্ষতা বহু মানুষের আছে, দক্ষতা বহু মানুষের আছে, সেটা কোনো কথা নয়। কিন্তু দক্ষ মানে তার এই বিতর্ক থাকবে, এটা কোনো কথা না। আমি বলি উত্তরটা বুঝে গেছি, উত্তরটা ওয়েল টেকন। এই লোকটি যখন হাইকোর্টে রায় মানে বেল পেয়ে গেল, তখনই আমাদের প্রশ্ন ছিল কি করে এই লোকটা বেল পেলো হাইকোর্টে। কিন্তু হাইকোর্টের ডিসিশন কিচ্ছু বলতে পারবো না আমরা। হাইকোর্ট ডিসিশন নিয়েছে, তার না কি হাইকোর্টের জাজ ডিসিশন দিয়েছে। আচ্ছা এক মিনিট এই কথাগুলো কংগ্রেস তো অন্যায় বলে, অন্যায় কথাগুলো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখা হলো। আমি শেষ করি, এগুলো কংগ্রেস বা সিপিএম ও প্রথম থেকেই কোর্টকে এইভাবে অত্যন্ত খারাপ ভাবে নেয়। কোর্টের বিচারপতি রায় দিল, তাকে জামিন দিল, আর প্রধানমন্ত্রী বললো হোয়াট ইজ দিস। এরা এইভাবেই এরা বিচার ব্যবস্থা সম্পর্কে এদের এই মনোভাব, আমাদের এই মনোভাব নেই। আমি পরিষ্কার বলি, সুপ্রিম কোর্টে 5 বছর কেসটা পড়ে আছে। সিবিআই যদি না করে থাকে, এটা সিবিআই এর ব্যর্থতা। আবার এটাও আপনাকে বলি, সেটিং কেঁদে কেঁদে সিপিএম উঠে গেল, ওই সেটিং কেঁদে কেঁদে উঠে গেল। ওই বাচ্চা ছেলে বলে না সিপিএম কেঁদেই চলেছে, ওই সিপিএম কেঁদেই যাবে, গোল্লা পাবে, ওই সেটিং বলে গোল্লা পাবে। শুনলেই টাকা উচিত, ওই গলাবাজি করে ছাড়া কিচ্ছু নেই। সিপিএম মহাশূন্যে চলেই গেছে, আবার যাবে কবে? এটা কোনো কথা না। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি শুভজিতের কাছে খুব সংক্ষেপে যাব। শুভজিৎ, রাজীব কুমারের ডিজি পদে অ্যাপয়েন্টমেন্ট, ভারপ্রাপ্ত ডিজি পদে অ্যাপয়েন্টমেন্ট এবং তাই নিয়ে এই বিতর্ক, তোমার বক্তব্য? দেখুন, মুম্বাইয়ের একজন প্রাক্তন পুলিশ কমিশনার ছিলেন জুলিও রিবেইরো, আপনার হয়তো নামটা মনে থাকবে। তিনি একটা 2021 নাগাদ একটা কমেন্ট করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ, এবং এটা যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যদি কেউ নিয়ে গবেষণা করে তারা বুঝবে যে পুলিশ ফোর্সেস ফাইন্ড ইট ডিফিকাল্ট নট টু কমপ্লাই উইথ দেয়ার মাস্টার্স ম্যান্ডেটস। পুলিশ ফোর্সেস বা সিভিল সার্ভেন্টসরা কিন্তু
তাদের বস হচ্ছে পলিটিক্যাল মাস্টার্স, মানে পলিটিশিয়ানসরা, তারা স্ট্যান্ড অ্যালোন কাজ করতে পারেন না। তো রাজীব কুমারের সাথে যে ইন দ্য পাস্ট যে ঘটনা নিয়ে একেবারে তরজা তুঙ্গে উঠলো, সেই ঘটনা খুব একটা অস্বাভাবিক নয় যদি আপনি অন্য রাজ্যগুলোতে গিয়ে দেখেন। এখানের পলিটিক্যাল প্রেক্ষাপট আলাদা। এখানে বিজেপি সেন্টারে এবং তৃণমূল রাজ্যে আড়াআড়ি ভাবে একটা রাজনৈতিক দ্বন্দ্ব তাদের মধ্যে, অবশ্যই পলিটিক্যাল দ্বন্দ্ব, যেটা থাকা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যেটা রাজীব বাবুর জন্য তৈরি হতে চলেছে, সেটা হচ্ছে ইলেকশন কমিশন যখন টেক ওভার করবেন ভারতবর্ষের পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে ইলেকশন পর্যালোচনা করার সময়, তখন তিনি সেই কনফিডেন্সটা জোগাতে পারেন কিনা এবং তখন তাকে রিপ্লেসড হতে হয় কিনা, যেটা আগে অনেকবার করেছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনের মুখেও তখন কলকাতার নগরপাল ছিলেন রাজীব কুমার এবং তাকে ইলেকশন কমিশন সে সময় সরিয়েছিল। যদিও সাম্প্রতিক অতীতে আমরা বিভিন্ন নির্বাচনের সময় দেখি যে উচ্চ পদে যারা আসীন রয়েছেন যে সমস্ত আমলারা, তাদের সরানোটা এখন প্রায়ই খুবই কমন হয়ে গেছে। আমি আসবো এক সেকেন্ড, বিমল শঙ্কর নন্দ কিছু বলতে চান? এটা ঠিক। আমি শুভজিৎকে একটা কথা বলি, সেটা হচ্ছে পুলিশ যিনি কর্তা তিনি রাজনৈতিক নেতৃত্বের কথা মেনে চলবেন, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল। তিনি এককভাবে কাজ করতে পারেন না। আবার এটাও ঠিক, কোনো পুলিশ কর্তা বা প্রশাসনিক কর্তা অনেক সময় অন্যায় নির্দেশ নাও মানতে পারেন। আমি মৌপিয়াকে অনুরোধ করবো দয়া করে একবার দীপক ঘোষের ইন্টারভিউটা নিয়ে আসুন। মেদিনীপুরের জেলা শাসক যখন ছিলেন কংগ্রেস আমলে, কংগ্রেসের অনেক নির্দেশ তিনি মানতে অস্বীকার করেছিলেন, যে এইরকম নির্দেশ আপনি যদি দেন আমি করছি, কিন্তু পরবর্তীকালে আমাকে চেঞ্জ করতে বলবেন না। কংগ্রেস বিরক্ত হলেও তিনি কিন্তু শুনতে চাননি। ফলে মাথা উঁচু করে চলা লোক আছে। দুর্ভাগ্যবশত পশ্চিমবাংলায় যেটা হয়েছে, বাম আমল থেকেই সিভিল সার্ভিসটাকে ধ্বংস করে দিয়েছে, পুলিশ প্রশাসনটাকে ধ্বংস করে দিয়েছে, একই রাস্তায় চলছে। এক নম্বর কথা হচ্ছে যে এখনো অব্দি আমি গুনছিলাম, এখনো অব্দি 9 জন আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তার মধ্যে 4 জন মন্ত্রী হয়েছেন। তার মধ্যে অন্যতম নন্দীগ্রামের গুলি চালানোর ঘটনায় সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, এসএমএইচ মির্জা ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছেন, আইপিএস অফিসার, তিনি গ্রেপ্তার হয়েছেন। প্রশ্ন হচ্ছে এই পুলিশ ফোর্সকে তৃণমূল কংগ্রেস বারবার কাজে লাগাচ্ছে, একবার দুবার না, আমরা বারবার অভিযোগ করেছি। কিন্তু আজকে যে কথা বিজেপি বলছে, এই আমরাও যে কথা বলছি মাঝে সবার সামনে, যে এই রাজীব কুমারকে নিয়ে আমাদের মূল কথা কি, সারদা রোজ ভ্যালি ইত্যাদি নিয়ে। তো মৌপিয়াদি 2014 সালে লোকসভা ভোটের লাস্ট ফেজের ইলেকশনের লাস্ট দিনকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 2024-এর আবার ইলেকশন আসতে চললো, 10 বছর পেরিয়ে গেল। সারদা রোজভ্যালির চার্জশিট, সারদা রোজভ্যালির মামলার নিষ্পত্তি, সারদা রোজভ্যালি মামলার সব গল্প গেল কোথায়? প্রশ্নের উত্তর সিবিআই দেবে না? এই প্রশ্নের উত্তর কেন্দ্রের সরকার দেবে না? শুধু তু মেমে চলবে? 2019 সালে অমিত শাহ কলকাতায় এসে বললেন 6 মাস সময় দিন, সব কটাকে কারোদের মধ্যে পুড়ে দেব। দিনের শেষে আমরা কি দেখছি? ভোট আসছে, ভোট যাচ্ছে, 27,000 কোটি টাকা, 245 জন মানুষ আত্মহত্যা করেছিলেন। বিচার কোথায়? ন্যায় বিচার কোথায়? খুব সংক্ষেপে আমি একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রাজীব কুমার ডিজি হওয়ার পর সবচেয়ে বেশি লাফাচ্ছে কে? শুভেন্দু অধিকারী। কেন? এই পয়েন্টটা আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম, তুমি আমার দিকে তাকাচ্ছ না, হাত তুলে তুলে টেনিস এলবো হয়ে যাচ্ছে আমার, যে শুভেন্দু অধিকারীর গলায় আটকে গেছে ওর বাবার 1 বছরে 10 কোটি টাকা আয় বৃদ্ধি, ওর টিভির সামনে টাকা নেওয়া, ওর যত পেট্রোল পাম্প, ট্রলার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের যত অবৈধ সম্পত্তি, ব্যবসা। এবার কি হবে? চ্যালেঞ্জ করছি, এবার কি হবে? এবার পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে। থাকে সৎ থাকে, বলা উচিত নয়, প্রমাণ করতে হবে এই দলটাই একটা চোরের দল, একটা ক্রিমিনালের দল। টিভির সামনে পুলিশের পদোন্নতি বা পদাবনতি কখনো তার কাজের নিরিখে হয় না, তার নির্বাচন, তার এলাকায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় বা পরাজয়ের উপর নির্ভর করে। তো এই যদি এস্টাবলিশ পজিশন হয় পশ্চিমবঙ্গ পুলিশের সম্পর্কে, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের যা হাল হবার কথা তাই হয়েছে, আলাদা কিছু। আমাদের সময় শেষ, এখানেই শেষ করতে হবে। আরো একবার এই বিতর্ক যখন চলছে তারই মধ্যে আরো একবার বলবো যে এই রাজীব কুমারের দক্ষতা, পেশাগত দক্ষতা, সেটা প্রশ্নাতীত। বারবার বিতর্ক এসেছে এবং সেই বিতর্কের ডেফিনেটলি
গ্রাউন্ডও রয়েছে। এবার এই ভারপ্রাপ্ত ডিজি পদে নিয়োগের পর রাজীব কুমার কোথাও দাঁড়িয়ে তাকে নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোকে ঝেড়ে ফেলতে পারেন কিনা এবং একজন দক্ষ আইপিএস অফিসারের যে ইন্টিগ্রিটি সেটার বার্তাটাকে স্থাপন করতে পারেন কিনা, এই চ্যালেঞ্জ তো তার সামনেও থাকছে। আমরা আশা করব যে তিনি এই সমস্ত বিতর্কের অবসান ঘটানোর লক্ষ্যেই তিনি উদ্যোগী হবেন। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।